ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এই স্লোগানটা গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব জোরালোভাবে শোনা গেছে। কিন্তু এই আপাত নিরীহ দাবির আড়ালে কি আসলে অন্য কোনো রাজনৈতিক খেলা চলছিল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ব্যাপারটাই খতিয়ে দেখব। এই কথাটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? একটা সুন্দর স্বপ্ন, কিন্তু তার পরিণতি যখন একেবারে অন্যরকম একটা বাস্তবতায় গিয়ে ঠেকে, তখন মনে প্রশ্ন জাগাটাই তো স্বাভাবিক। সাধারণ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেটা কিভাবে একটা সুসংগঠিত রাজনৈতিক পরিকল্পনার অংশ হয়ে গেল, সেটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে। তো চলুন একটু পেছনে ফিরে তাকাই। কেন ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতির ওপর এতটা ক্ষেপে গিয়েছিল? এর পেছনের কারণগুলো বুঝতে পারাটা কিন্তু খুবই জরুরি। দেখুন, কয়েক দশক ধরে ক্যাম্পাসগুলোতে এক ধরনের দম বন্ধ করা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো সংগঠনগুলোর কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা রীতিমতো অতিষ্ঠ ছিল। বিরোধী মতকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া, কথায় কথায় হয়রানি আর নেতাদের উদ্ধত্ত, এই সব কিছু মিলিয়ে ছাত্র রাজনীতির ওপর একটা তীব্র ঘৃণা তৈরি করে ফেলেছিল। আর এই ঘৃণার আগুনে যেন ঘি ঢেলে দেয় 2019 সালের আবরার ফাহাদ হত্যাকাণ্ড। এই একটা নৃশংস ঘটনাই রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিটাকে একটা অপ্রতিরোধ্য আন্দোলনে পরিণত করে, যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তো এই যে ব্যাপক হতাশা, এখান থেকেই কিন্তু জন্ম নিল একটা আইডিয়া, ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস। চলুন দেখি কিভাবে এই ধারণাটা সারা দেশে ছড়িয়ে পড়ল। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 2024-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত এই স্লোগানটা হয়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের একতার প্রতীক। এটা কোনো দলের ডাকা আন্দোলন ছিল না, তারা চেয়েছিল শুধু একটা নিরাপদ অরাজনৈতিক পরিবেশ। আর এই স্বতঃস্ফূর্ততাই প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলোকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছিল। এখন আসুন এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। যখন সবাই প্রকাশ্যে আন্দোলন করছে, রাজপথ কাঁপাচ্ছে, তখন পর্দার আড়ালে কি চলছিল? ঠিক এখানেই শুরু হচ্ছে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের এক চতুর্কৌশলগত উত্থানের গল্প। ছাত্র শিবির কিন্তু বসেছিল না, তারা 4টা মূল কৌশলের উপর ভিত্তি করে একটা মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আর এই 4টা কৌশলই ছিল তাদের সাফল্যের আসল চাবিকাঠি। চলুন প্রত্যেকটা কৌশলকে একটু ভেঙে দেখা যাক। প্রথম আর সবচেয়ে চালাকির কৌশলটা ছিল চুপচাপ কাজ করা। যখন ছাত্রলীগ আর ছাত্রদল প্রকাশ্যে ক্ষমতার লড়াই করে বিতর্কিত হচ্ছিল, ছাত্রশিবির তখন খুব সাবধানে, নীরবে তাদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে। তারা কোনো বিতর্কে জড়ায়নি, নিজেদের একটা ক্লিন ইমেজ ধরে রেখেছিল। এরপর তাদের দ্বিতীয় কৌশলটা ছিল সাধারণ ছাত্রদের কাছে নিজেদের একটা পজিটিভ ইমেজ তৈরি করা। যেমন ধরুন, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন হেল্পফুল প্রোগ্রাম করা, স্বাস্থ্যসেবা দেওয়া বা ক্যারিয়ার নিয়ে পরামর্শ দেওয়া। এই কাজগুলোর মাধ্যমে তারা ছাত্রদের আস্থা অর্জন করেছে এবং নিজেদেরকে অন্য দলগুলোর থেকে আলাদা একটা সহায়ক শক্তি হিসেবে প্রমাণ করেছে। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হল তাদের পেরেন্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামীর সাপোর্ট। এই সাপোর্টটা শুধু টাকার ছিল না, এটা ছিল পুরোপুরি কৌশলগত এবং সুপরিকল্পিত। এই প্রাতিষ্ঠানিক সমর্থনই তাদের লম্বা সময়ের পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর সবশেষে চতুর্থ কৌশল, টাইমিং। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ক্যাম্পাসগুলোতে হঠাৎ করে যে একটা লিডারশিপের শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা পূরণ করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত ছিল ছাত্র শিবির। তারা যেন ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল এবং খুব দ্রুত আর অর্গানাইজডভাবে সে খালি জায়গাটা দখল করে নেয়। তো একদিকে শিবিরের এই নিখুঁত পরিকল্পনা, অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্রদলের কি অবস্থা ছিল? কেন তারা পারল না এই সুযোগটা কাজে লাগাতে? পার্থক্যটা দেখুন, একদম সাদা কালো। একদিকে শিবিরের বছরের পর বছরের প্রস্তুতি, আর অন্যদিকে ছাত্রদলের সে পুরনো গতানুগতিক রাজনীতি। তারা ছাত্রদের পালসটা ধরতে পারেনি, নতুন বাস্তবতায় নিজেদের মানিয়ে নিতে পারেনি। আর এই কৌশলগত ব্যর্থতার কারণেই তারা ক্যাম্পাস রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আর এই দুই ভিন্ন কৌশলের ফলাফল কি হল? অবিশ্বাস্য, এক কথায় একচেটিয়া বিজয়। এই টেবিলটা একবার দেখুন। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, দেশের সব বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়ী হল।
এই রেজাল্টই বলে দেয় তাদের লম্বা সময়ের প্ল্যানটা কতটা সাকসেসফুল ছিল। তো আলোচনার একদম শেষে এসে আমরা একটা বড় প্রশ্নের সামনে দাঁড়াই। এই যে পুরো ঘটনাটা ঘটল, এটা কি তাহলে সাধারণ ছাত্রদের সাথে এক ধরনের প্রতারণা বলা যায়? ব্যাপারটা হলো, রাজনীতি মুক্ত ক্যাম্পাসের মতো একটা সুন্দর অরাজনৈতিক মুখোশের আড়ালে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের পুরো এজেন্ডা বাস্তবায়ন করে ফেলল। যে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে মন থেকে যোগ দিয়েছিল, তাদের সেই আবেগকেই পুঁজি করে একটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়েছে। যে স্বপ্নটা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল, একটা নিরাপদ, গণতান্ত্রিক আর সবার জন্য উন্মুক্ত ক্যাম্পাস, বাস্তবতাটা হলো ঠিক তার উল্টো। ক্যাম্পাসগুলো এখন একটা নতুন রাজনৈতিক শক্তির একক নিয়ন্ত্রণে, যা সেই আন্দোলনের মূল চেতনার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তাহলে শেষ প্রশ্ন এটাই, যখন সাধারণ শিক্ষার্থীদের খাঁটি স্বপ্ন আর আকাঙ্ক্ষাকেই রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই ক্যাম্পাসের, সেই দেশের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল।